হ্যালো ভিউয়ার্স, টুডে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আজকে আমরা আরও একটা স্ট্যান্ডার্ড বুক হুইচ ইজ এনসিয়েন্ট অ্যান্ড মেডিয়াভেল হিস্ট্রি বাই পুনাম দালাল দাইয়া শুরু করছি। এই বইটা বেছে নেওয়ার কারণ হলো উই নেভার কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। ডিউরিং প্রিপারেশন টাইম তোমরা বিভিন্ন কারণে বেস্ট বুক না নিয়ে অন্য বই নিতে বাধ্য হচ্ছ। এর কারণ অনেক, এর মধ্যে অন্যতম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তাই আমরা একের পর এক বেস্ট বুক সিরিজ নিয়ে আসছি যাতে তোমাদের মতো নন ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের আর কম্প্রোমাইজ করতে না হয়। তোমরা শুধু পড়ে যাও, বাকিটা আমরা দেখছি। চলো শুরু করা যাক। আমরা চ্যাপ্টার ফাইভ বেছে নেওয়ার কারণ হলো আমরা মোর ইম্পর্ট্যান্ট থেকে লেস ইম্পর্ট্যান্টের দিকে আস্তে আস্তে যাব। তাই এই চ্যাপ্টারটা আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, তাই এখান থেকেই শুরু। বলছে 600 খ্রিস্টপূর্বাব্দে ধর্মের এক মহান জাগরণ দেখা যায়। চীনের কনফুসিয়াস, ইরানের জরাথুস্ট্র ও গ্রিসের পারমেন্ডিসের মতো মহান শিক্ষকেরা প্রতিষ্ঠিত সামাজিক ধার্মিক প্রথাকে প্রশ্ন করতে শুরু করে এবং নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেন। ভারতেও প্রায় একই রকম ঘটনা দৃশ্যমান। ভারতেও বৌদ্ধ ও জৈন দুটি অল্টারনেটিভ ধর্ম জন্ম নেয়। এই ধর্মমতে ট্রু হ্যাপিনেস বা সত্যিকারের হাসি খুশি বস্তু বা প্রথার উপর নির্ভরশীল নয়, বরং অহিংসা, দান ও ভালো সামাজিক আচরণ ও সংযমের উপর নির্ভর করে। এবার এই ধর্ম জন্ম নেওয়ার কারণ বলছে ব্রাহ্মণদের যে আধিপত্য, নম্বরে ব্রাহ্মণদের যে আধিপত্য আছে তার বিরুদ্ধে ক্ষত্রিয়রা প্রতিবাদ করে। বলছে পরবর্তী বৈদিক যুগে 4 প্রকার বর্ণ দেখা যায়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4 প্রকার তারা একটু এই 4 প্রকার এসে ক্ষত্রিয়রা রাজা হওয়া সত্ত্বেও, শক্তিশালী যোদ্ধা হওয়া সত্ত্বেও সেকেন্ড পজিশন পায়। কিন্তু তাই তারা ব্রাহ্মণদের যে অতিরিক্ত প্রিভিলেজ বা অতিরিক্ত সুযোগ সুবিধা এনজয় করছে। কী কী সুযোগ সুবিধা এনজয় করছে? সুযোগ সুবিধাগুলি হলো যে তাদেরকে দান করতে হবে বড় বড় জমি, এছাড়া তারা ট্যাক্স দিবে না, এছাড়া তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। এই সব সুযোগ সুবিধার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। তাই আমরা এটা অবাক হয় না যে বৌদ্ধ এবং গৌতম বুদ্ধ ও জৈন, মহাবীর জৈন দুজনাই ক্ষত্রিয় বংশের এবং বুদ্ধিস্ট পালি টেক্সটের যে বর্ণাশ্রম প্রথার 1, 2, 3, 4 4টা ধর্ম আছে তার পরিবর্তন করে ক্ষত্রিয়কে 1 নম্বর জায়গা ও ব্রাহ্মণকে তার পরবর্তী স্থান দেওয়া হয়। তারপরে আছে রাইস অফ নিউ এগ্রিকালচারাল ইকোনমি উইথ ডিমান্ড। বলছে নতুন কৃষি অর্থনীতির জন্ম হয় এবং পশুপালনের চাহিদা বৃদ্ধি পায়। বলছে 600 শতাব্দীতে কী দেখা যায়? 600 শতাব্দীতে দেখা যায় যে হরিয়ানা, পশ্চিম ইউপি এগুলো থেকে পূর্ব ইউপি ও বিহারের দিকে সরে যাওয়ার প্রবণতা। এর কারণ এখানে বেশি বৃষ্টিপাত এবং এখানকার মাটি খুব উর্বর ছিল, যেটা বলছে যেটা কৃষিতে তো বিকাশ করেছিল। এছাড়া বিহারের যে আয়রন রিসোর্স, আয়রন ওর, সেখানে মানুষকে সহজে এক্সেস দিয়েছিল, যার ফলে আয়রন টুল তৈরি হলো এবং ফলা তৈরি হলো, কৃষি ফলা, যা থিক কভার ফরেস্টকে ক্লিয়ার করতে কাজে দিল। এইভাবে এই এগ্রিকালচারাল ইকোনমি, যেটা আয়রনের কৃষি ফলার খুবই দরকার ছিল, তা কিন্তু একমাত্র ওই পশুর উপর নির্ভর করেই চলতো। আর এই পশু বা বলদ, মহিষ এগুলোর বিকাশের একমাত্র উপায় ছিল পশুপালন। কিন্তু বৈদিক প্রথা অনুযায়ী যে কিলিং, যে বলদদের বা যে বলি দেওয়ার প্রথা, তার ফলে প্রচুর পশু ইকোনমির ক্ষতি হয়ে যেত। এই ফর দ্য স্ট্যাবিলিটি অ্যান্ড প্রসপারিটি, বলছে এই যে সেই অ্যাগ্রেরিয়ান ইকোনমি আছে তার স্ট্যাবিলিটি মানে স্থিরতা এবং প্রসপারিটির জন্য পশু হত্যা বন্ধ করা খুবই দরকার হয়ে পড়েছিল। কিন্তু এই জন্য বৌদ্ধ ও জৈন দুজনাই অহিংসার প্রথা বিশ্বাস করত, যা স্যাক্রিফাইসের ঘোরতর বিরোধী ছিল। দে ওয়ার ফাউন্ড প্রমিসিং টু পিজেন্ট মাসেস, এবং এটা প্রমিস করেছিল যে তাদের এইখান থেকে মুক্তি দিবে। এরপরে আসছে সি নম্বর, এখানে দেওয়া নাই, প্যাট্রোনাইজিং অফ বুদ্ধিজম। বলছে বৈশ্যদের বুদ্ধ ও জৈন ধর্মকে সমর্থন। কী জন্য? যাতে তারা সামাজিক স্ট্যাটাস পায় এবং শান্তি ফিরে পায়। বলছে যে ফসল বৃদ্ধি পায়, যে চাষাবাদ বৃদ্ধি পায় বলে ফসল বৃদ্ধি পায়, এবং ফসল বৃদ্ধি পাওয়ার ফলে তাদের
ট্রেড বৃদ্ধি পায়, ট্রেডের সঙ্গে সঙ্গে শিল্পর বিকাশ হয়, এছাড়া বহু আরবান সেন্টার তৈরি হয়। এই ট্রেড বিকাশের পরিষ্কার লক্ষণ পাওয়া যায় 5 মার্ক কয়েনের মাধ্যমে। এছাড়া উল্লেখযোগ্য শহর এখানে নাম দেওয়া আছে সব শহরের, এই শহরগুলোর বিকাশ হয় এই সময়। বলছে এই সিটিস বিকাম সেন্টার, বলছে এই সিটিগুলা বা শহরগুলা ক্রাফট আর ট্রেডের সেন্টারে পরিণত হয়, যেটা মার্চেন্ট ও আর্টিসানের লার্জ নাম্বাররা এখানে থাকে। বলছে এই ইকোনমিক প্রোগ্রেস কী করে, বৈশ্যদের উত্থান করে, এর ফলে তারা সমাজে আরও ভালো একটা পজিশন দাবি করে, কিন্তু ব্রাহ্মণরা তা দিতে অসমর্থ বা দিতে চায়নি। তাই বুদ্ধিজম জৈনিজম সিন্স বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম ডিড নট অ্যাটাচ, বলছে বুদ্ধিজম জৈনিজম কোনো বর্ণ সিস্টেমে যেহেতু কোনো গুরুত্ব দেয়নি, তাই জন্য তারা এইটাকে সমর্থন করে। এছাড়া এছাড়া বুদ্ধিজম জৈনিজম নন ভায়োলেন্সের প্রথা, তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির, যেহেতু অহিংসা ছিল বলে রাজার যুদ্ধ কম হতো, ফলে তাদের ব্যবসা বাণিজ্যতে খুব সুবিধা হয়েছিল। এরপরে কী আছে, সাধারণ মানুষ বুদ্ধ জৈনের ধর্মের সিম্পল ঋষিপূর্ণ, মানে ঋষির মতো জীবন ও পিস সেন্টার জীবন পেতে বা রাজি ছিল। সাধারণ মানুষ এই ধর্মের যে নীতিগুলা তা গ্রহণ করতে রাজি ছিল। কী জন্য, বলছে কারণ অর্থনৈতিক সমৃদ্ধি সমাজে জটিলতা নিয়ে এসেছিলো। এই জটিলতার ফলে যে ইকুয়ালিটি আর ব্রাদারহুড ছিল তা অসমানতা, সামাজিক সমাজে ঝামেলার কারণ হয়। ঝামেলাগুলো এখানে সবটার নাম দেওয়া আছে, কীভাবে মিথ্যা হিংসায় ভরে উঠেছিল সমাজ। তাই মানুষ আগের যুগের শান্তি নিরাপদ জীবনে ফিরে যেতে চেয়েছিল। তাই বর্তমানে একটা ফিরে যাওয়ার প্রবণতা এখনও আমরা দেখতে পাচ্ছি। আমরা এই রবীন্দ্রনাথের গানটা থাক, মনে পড়ছে না। এরপরে দেখো গৌতম বুদ্ধ অ্যান্ড বুদ্ধিজম। গৌতম বুদ্ধ আর বুদ্ধিজম সম্বন্ধে কী আছে, বলছে গৌতম বুদ্ধ বা বুদ্ধিজম সম্বন্ধে আমরা পরিষ্কার জানতে পারি তার বুদ্ধিস্ট লিটারেচার থেকে। বলছে আর্লি বুদ্ধিস্ট লিটারেচারকে দুই ভাগে ভাগ করা যায় সাহিত্যকে, একটা ক্যানোনিক্যাল টেক্সট, একটা নন ক্যানোনিক্যাল টেক্সট। বলছি ক্যানোনিক্যাল টেক্সট কোনটা, ক্যানোনিক্যাল টেক্সট হলো সেই সমস্ত টেক্সট যা বুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো না কোনোভাবে। এই নিয়ে বুদ্ধের বিভিন্ন স্কুলে মতভেদ থাকলেও যেগুলো বইয়ে বেসিক জিনিস বা প্রিন্সিপাল আছে বুদ্ধিজমের, তা যেমন ত্রিপিটক, তা হলো ক্যানোনিক্যাল। এছাড়া যা আছে তা নন ক্যানোনিক্যাল টেক্সট। এখানে নন ক্যানোনিক্যাল টেক্সটের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। কী আছে, মিলিন্দ পানহা বা মিলিন্দ পাঞ্জাহ বাংলায় পড়লে এটা কি একটা পালি ভাষায় লেখা ডায়লগ, কার মধ্যে ইন্দো গ্রিক রাজা মিনান্দার ও ভিক্ষু নাগাসেনের মাঝে। এরপরে কি আছে, নেত্তি প্রকরণ কিসের বই আছে, গাইডেন্সের বই আছে। এরপরে কি আছে, বিশুদ্ধি মার্গ, বিশুদ্ধ শুনে আমরা বুঝতে পারছি পিওরিটি হবে, কে লিখেছে, বুদ্ধ ঘোষ লিখেছে। এরপরে আছে কি, নিদান কথা হলো বুদ্ধের প্রথম জীবনী। এরপরে আছে দীপবংশ ও মহাবংশ, যেটা পালিতে লেখা, আর এটা আছে শ্রীলঙ্কার বই, আর এবং অশোকের সম্বন্ধেও লেখা আছে, রাজা অশোকের সম্বন্ধে। এরপরে কি আছে, মহাবস্তু একটা এমন বই যেটা সংস্কৃত এবং প্রাকৃত দুই ভাষাতেই লেখা আছে, মানে ডাবল ল্যাঙ্গুয়েজে, প্রশ্ন আসতে পারে। এছাড়া এটাতে একটা স্যাক্রেড মানে পবিত্র আত্মজীবনী, যাকে হেজিওগ্রাফি বলে বুদ্ধের। এরপরে আছে ত্রিপিটক কেন বলা হচ্ছে, বলছে ত্রিপিটক হলো একটা আসলে ত্রিপিটক কথার অর্থ হলো তিনটা বাস্কেট, বা আগেকার যুগে যে বুদ্ধের বাণীগুলো লেখা হয়েছিল তা পাতলা লম্বা পাতায় লেখাগুলো হয়েছিল, এবং এই পাতাগুলো আলাদা আলাদা বাস্কেট বা ঝুড়িতে রাখা ছিল। এই তিনটা ঝুড়ি থেকে ত্রিপিটক নাম এসছে। এই ত্রিপিটকগুলোর নাম কি আছে, সুত্তপিটক, বিনয়পিটক, অভিধর্মপিটক। এখানে সুত্তপিটক মানে কি, যে চিরাচরিত শিক্ষা, বিনয়পিটক মানে হলো ডিসিপ্লিন শিখাবে, আর অভিধর্মপিটকে আছে ফিলোসফি। এরপরে চলে আসছি সুত্তপিটকে কী আছে, বলতে সুত্তপিটকে আছে বুদ্ধের সরাসরি বাণী, বুদ্ধের ডিসকোর্স, আর যেটাকে বলে আরেকটা এর নাম হলো বুদ্ধবাকানা। বলছে
এটা বুদ্ধ যা বলেছে তাই সরাসরি লেখা আছে। শুধু কি বুদ্ধ যা বলেছে তাই লেখা আছে? না, এছাড়া অন্য কারোও লেখা আছে কিছু কিছু, কিন্তু বুদ্ধ তার জীবনকালে যে সমস্ত জ্ঞান দান করেছে তা সূত্র পিটকে লেখা আছে। এরপরে বিনয় পিটকে কী লেখা আছে? যে বিনয় পিটকে যে মঙ্ক আছে আর নান কাদেরকে বলে? যারা মহিলা মঙ্ক ওদেরকে নান বলে। আর এছাড়া মনাস্টিক অর্ডার, সঙ্ঘ কীভাবে পরিচালনা হবে, প্রতিমক্ষ কী, এগুলো সম্বন্ধে লেখা আছে। মানে বিভিন্ন রিচুয়াল সম্বন্ধে কীভাবে কী মানতে হবে। এছাড়া একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, এইখানেই জাতক লেখা আছে। এরপরে আছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক হলো যে ফিলোসফি টাইপের বই। বলছে অভিধর্ম পিটকে সূত্র পিটকেরই সমস্ত ঘটনা আলোচনা করা হয়েছে, কিন্তু কীভাবে আলোচনা করা হয়েছে? সামারি ফর্মে বা কোশ্চিন অ্যান্সার ফর্মে, এইসব ফর্মে আলোচনা করা হয়েছে। এবার বলছে সব তিনটা পিটককে নিকায়াতে ভাগ করেছে। নিকায়া শব্দের অর্থ হলো বুক বা বই। যেমনি বিনয় পিটক 5টা নিকায়াতে, এই টেবিলে দেওয়া আছে। বিনয় পিটক 5টা নিকায়াতে, সূত্র পিটকও 5টা, অভিধর্ম 7টা নিকায়াতে। বলছে এখানে দীঘনিকায়া মানে হলো লং বুক, মধ্যম মানে মিডিয়াম, সামুত্ত নিকায়া মানে হলো কিন্ডার্ট সেইং মানে বাচ্চাদের, আর অঙ্গুত্তর নিকায়া মানে হলো যেখানে নাম্বার সিস্টেমে থাকবে। এছাড়া ক্ষুদ্রক নিকায়া মানে ক্ষুদ্রক মানে বুঝতে পারছি ক্ষুদ্র, স্মলার। এছাড়া আছে যে এই ক্ষুদ্রক নিকায়ার বিভিন্ন রকম 15টা ভাগে ভাগ করা হয়েছে। এই 15টা ভাগের মধ্যে কী কী পড়ে? একটা পড়ে জাতক, যেখানে বুদ্ধের আগের জন্মের ঘটনা লেখা আছে। এরপরে আছে ধর্মপদে কী আছে? এথিক্যাল সেইং। এরপরে আছে নির্দেশ। তারপরে বুদ্ধ বংশ, প্রতিসম্ভিদা মানে অ্যানালাইটিক্যাল নলেজ, আর থেরি গাথা এগুলো। এরপরে আসছে লাইফ অফ বুদ্ধ। বলছে আমরা আগেও জেনেছি হেজিওগ্রাফি মানে কি হলো? স্যাক্রেড বায়োগ্রাফি। বলছে স্যাক্রেড বায়োগ্রাফি বুদ্ধের সম্বন্ধে কি বলছে? বলছে ইজ ব্রিফড ইন সূত্র বিনয় পিটক। বলছে এটা সূত্র বিনয় পিটকে লেখা আছে। হুইচ ইজ ফার্দার এক্সপ্লেইন ইন বলছে এটা আরও ভালোভাবে লেখা আছে বুদ্ধচরিত, মহাবস্তু এবং নিদান কথাতে। বলছে ট্র্যাডিশন অনুসারে গৌতম বুদ্ধকে যার অপর নাম হলো সাক্ষ্যমুনি বা তথাগত, মানে গৌতম বুদ্ধের অপর নাম কি? সাক্ষ্যমুনি বা তথাগত। এছাড়া যে যা এখানে লেখা আছে বলছি, তার আরেকটা নাম ছিল সিদ্ধার্থ। সে 563 বিসি, যেটা শ্রীলঙ্কার মধ্যে 566 বিসি, এখানে দেওয়া নাই। 563 বিফোর খ্রিস্টে জন্মগ্রহণ করে। কোথায়? লুম্বিনী নামে একটা উদ্যানে, যে কোথায়? লুম্বিনী নামে উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে কপিলাবস্তু, বলছে নিয়ার কপিলাবস্তু, যেটা নেপালে আছে। এর বাবার নাম হলো শুদ্ধোধন, যা শাক্য রাজ্য মানে একটা রিপাবলিক ছিল, রিপাবলিক মানে আমরা পলিটিতে পড়েছি গণতন্ত্র টাইপের। হু রুলড ফর্ম কপিলাবস্তু ইন দ্য কোশলা কিংডম। বলছে যে কপিলাবস্তু থেকে রাজ্য চালাতো, যেটা ছিল কোশল রাজ্যে। বলছে তার মা, বলছে কোথায় আছে? বলছে তার মা মহামায়া কোশল রাজ্যের তার মা মহামায়া কোশল ডাইনেস্টির রাজকুমারী ছিল, এবং তাকে জন্ম দেওয়ার 7 দিন পরেই মারা যায়। এবং সে তার মানুষ হয় স্টেপ মাদার, মানে আমরা বাংলায় পড়েছি মাসি গৌতমীর কাছে। বলছে এটা বিশ্বাস করা হতো যে গৌতম বুদ্ধ জন্ম নেওয়ার সময় তার শরীরে 32টা মহাপুরুষের লক্ষণ লক্ষ্য করে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সে হয়তো সারা দুনিয়া জয় করবে, না সারা দুনিয়া পরিত্যাগ করবে। এই ঘটনা শুনে তার বাবা তাকে সব সময় দুঃখ যে এই যাতে সন্ন্যাসী না হয় তা থেকে তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতো, এবং তাকে সমস্ত রকম মানে দুঃখ থেকে রক্ষা করে রাখতো, এবং তাকে চরম আরামে এবং লাক্সারি আর কমফোর্টে রেখেছিল। বলছে 16 বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হলো, এবং তার বউয়ের নাম হলো যশোধরা, এবং পুত্র হলো 1 বছর পরে পুত্র হয়েছিল, পুত্রের নাম রাহুল। কিন্তু 29 বছর বয়সে সে কিছু দেখলো। কী দেখলো? একটা বৃদ্ধ মানুষ, একটা অসুস্থ মানুষ, একটা মৃতদেহ, আর একটা ঋষি মানে অ্যাসেটিক পুণ্যাত্মা। তারপরে সে ডিসাইড করলো যে সে ঘর ছেড়ে বেরিয়ে যাবে। কার সঙ্গে? তার যে রথ চালক চন্ন ও তার প্রিয় ঘোড়া কণ্টকের সঙ্গে।
কী জন্য? সত্যের অনুসন্ধানে। এই সত্য, এই বেরিয়ে যাওয়ার ঘটনাকে বলে মহাবিনিষ্ক্রমণ বা গ্রেট রিনাউন্সিয়েশন। কি বলে? মহাবিনিষ্ক্রমণ বা গ্রেট রিনাউন্সিয়েশন, দুটো নাম আছে। বলছে সে 6 বছর ধরে ঘুরেছে, আলারা কামার কাছে শিক্ষা নিয়েছে এবং উদ্যোগ রামাপুত্রের কাছেও শিক্ষা নিয়েছে। এবং এই শিক্ষা নেওয়ার মধ্যে কি সে এই শিক্ষাটা ঠিকঠাক মেনে নিতে পারেনি, কারণ এখানে শেখানো হয়েছিল যে অ্যাটেইন লিবারেশন ফ্রম সরো বাই মেন্টাল ডিসিপ্লিন। বলছে ডিসিপ্লিন এবং নলেজের মাধ্যমেই মুক্তি সম্ভব। কিন্তু পরবর্তীতে সে 5 জনের সঙ্গী পায়, যার মধ্যে হলো কৌডিন্য, ভদ্রিক, বাষ্প, মহানাম, অশ্বজিৎ। এই 5 জনের সঙ্গ পেয়ে সে তপস্যায় বসে এবং সে অতদিন তপস্যা করে যতক্ষণ না তার শরীর জবাব দিয়ে দেয়, একদম কৃষ্ণকায় হয়ে উঠেছিল। রিলিজিং দ্য অসিয়ারিস কুড নট লিড টু রিয়েলাইজেশন। বলছে সে অনুভব করে যে এই তপস্যা তাকে বাস্তবতা খুঁজে বা রিয়েলাইজেশন এনে দিতে পারে না, তাই সে ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার কারণে তার 5 সঙ্গীর কাছে সে বিতৃষ্ণার কারণ হয়ে ওঠে এবং তার 5 জন বন্ধু তাকে ছেড়ে চলে যায়। কোথায় চলে যায়? সারনাথে। তারপর গৌতম সিদ্ধার্থ হিদেন মুড সেনানি নামে একটা গ্রামে যায় এবং লোয়ার কাস্টের একটা গার্ল মানে বালিকা, সুজাতা নামে বালিকা, তাকে পায়েস খেতে দেয়। এরপর একটা যে ঘাস কাটে তার কাছ থেকে একটা ঘাসের কি বলে ম্যাট বা আসন নেয় এবং একটা পিপল ট্রি যে হয়, মানে কী বলে পিপল ট্রিকে, পিপল ট্রির দিকে পূর্ব দিকে মুখ করে বসে থাকে এবং শপথ নেয় যে যতক্ষণ না সে জ্ঞান অর্জন করছে, মানে এনলাইটমেন্ট, ততক্ষণ সে আর উঠবে না। এখানে সে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে যে তার বডি শ্রিভেল হয়ে যাচ্ছিলো, স্কিন বোন সব ডিসলভ হয়ে যাচ্ছিলো। মাই বডি উইল নট মুভ, বলছে কিন্তু আমার শরীর সেই সিট থেকে উঠছিল না যতক্ষণ না আমি এনলাইটমেন্ট অর্জন করি। সো ডিফিকাল্ট কোর্স অফ মেনি কাল্পাস। বলছে এইভাবে গৌতম সেট অন দ্য ডিপ, বলছে এইভাবে যখন এখানে সুন্দর একটা গল্প বর্ণনা করা আছে, গল্পটা তাহলে বলছি। বলছে যখন গৌতম ডিপ মেডিটেশনে বসেছিল তখন মরা নামে যে মায়ার দেবী বা লর্ড মায়া দেবতা সে আসলো এবং অনুভব করলো যে কি বলবো, অনুভব করলো যে তার শরীর ভেঙে যাচ্ছে, তাই তাকে তার তপস্যা থেকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। কিন্তু গৌতম মাটি টাচ করলো, মানে পৃথিবী টাচ করলো এবং বলল যে অজস্র পুণ্যের জীবনকালের প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছিল পৃথিবীকে, যাতে তার সাক্ষী থাকে, এইভাবে যাতে সে তার এনলাইটমেন্ট খুঁজে পায়। কিন্তু যখন পৃথিবী কেঁপে উঠলো এবং গৌতমের কথার সত্যতা সাক্ষী দিল, তখন মারা যে মায়ার দেবী সে তার ডেমন মানে তো আমরা জানি ডেমন মানে কি বলবো তোমাদের, ডেমনের সেনা ছেড়ে দিল এবং সেই পরবর্তী মহাকাব্যিক যুদ্ধে গৌতম বুদ্ধ তার জ্ঞান ও দ্বারা মায়াজাল ভেদ করে তার করুণার শক্তি দিয়ে ডেমনদের সমস্ত অস্ত্রকে ফুলে পরিণত করে দিয়েছিল। বলছে মারা অ্যান্ড অল হিজ ফোর্স ফ্লেড টু, বলছে এইভাবে মরা এবং তার সমস্ত আর্মি কি বিড়বিড় করে পালিয়ে গেল। দাস এইভাবে 35 বছর বয়সে সে আলটিমেটলি নির্বাণ বা জ্ঞান অর্জন করলো। কোথায়? গয়াতে। গয়া কোথায়? মগধ বা বিহারে। কোথায় পেয়েছে? একটা পিপল গাছের নিচে, যেটা উড়বেলা গ্রামে আছে এবং নৈরঞ্জনা নদীর ধারে আছে। এরপর সে বুদ্ধ নামে পরিচিত হলো। বুদ্ধ শব্দের অর্থ হলো এনলাইটেড ওয়ান, মানে জ্ঞানী। দ্য পিপল ট্রি, বলছে এই পিপল ট্রিটাই ফেমাস বোধি ট্রি, যেটা বিশ্বাস করা হয় যে অশোকের কুইন তিস্যরাখা হিংসায় অশোকের 3য় বছর বয়সে যখন সিংহাসনের 3 বছর চলছিল, তখন এই গাছটাকে মান্ডুথর্নের মাধ্যমে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু এই গাছটা আবার বেড়ে উঠেছিল। বলছে দ্য ট্রি ওয়াজ, বলছে এই গাছটা আবার কেটেছিল কিং পুষ্যমিত্র শুঙ্গ এই গাছটা আবার কেটে দিয়েছিল। এরপরে 600 খ্রিস্টাব্দে শশাঙ্ক আবার কেটে দেয়। বলছে যতবারই গাছটা কেটে দেওয়া হয়েছে সেই জায়গায় আবার গাছ লাগানো হয়েছে এবং এই গাছটা এখনও টিকে আছে।
বলছে এই বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করে তার সেই পুরনো 5টা সাথীর কাছে, কোথায়, যারা সারনাথের মৃগ উদ্যানে চলে গেছিল। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, যেখানে টার্নিং ধর্ম যে প্রচার, টার্নিং অফ দ্য হুইল, মানে চাকার ঘূর্ণন শুরু হয়েছিল। এবং এই জ্ঞান শোনার পর তারা আরহাটসে পরিণত হয়েছিল। তারা আরহাটসকে সেই সব শিষ্য যারা বুদ্ধের জ্ঞান বা বাণী শুনে। দ্য বুদ্ধ অন্ডার্ড অ্যাবাউট টিচিং হিজ ডক্টরাইন ফর ওভার, বলছে বুদ্ধ ঘুরে বেরিয়েছিল তার জ্ঞান টিচিং বা শিক্ষা দেওয়ার জন্য 4 দশক ধরে, মানে প্রায় 40 বছর ধরে। এবং একটা মঙ্ক আর নানের অর্ডার তৈরি করে সংঘ প্রতিষ্ঠা করেছিল। সে ফাইনালি পরিনির্বাণ হলো, মানে মৃত্যু পেল 80 বছর বয়সে কুশিনাড়াতে, যেটা মল্ল রাজ্যের রাজধানী। এবং বলছে এটা বিশ্বাস করা হয় যে তার লাস্ট কথা ছিল সমস্ত জৈব বস্তুর ধ্বংস হয় অবশ্যম্ভাবী, তাই অনবরত প্রচেষ্টা চালিয়ে যাও। বলছে বুদ্ধকে 5টা সিম্বলের মাধ্যমে তার বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা সিম্বলাইজ করা হয়, যেমনি লোটাস আর বুলের মাধ্যমে জন্মের ঘটনা, হর্সের মাধ্যমে রিনান্সিয়েশনের ঘটনা, বোধিটির মাধ্যমে মহাবোধি, এছাড়া ধর্মচক্র প্রবর্তনের নামে প্রথম ধর্ম বা ফার্স্ট সারমান, আর ফুটপ্রিন্টের মাধ্যমে নির্বাণা, মানে বুদ্ধ চলে গেল পায়ের ছাপের মাধ্যমে। বলছে এবার ডক্টরাইন কী কী আছে, যে বুদ্ধের যে ডক্টরাইন কোর তা টিকে আছে আরিয়াস সঞ্চানি, যা মানে হলো 4টি নোবেল ট্রুথের উপর। এছাড়া অষ্টাঙ্গিক মার্গ, মানে 8 ফোল্ড পাথ, বা মিডিল পাথ, মানে মধ্যম পাথ, সামাজিক আচরণ এবং নির্বাণ অর্জন, এইগুলো ঘটনার উপরে। বলছে বুদ্ধ এক্সপ্লেইন করেছে দ্যাট হিজ টিচিং আর জাস্ট লাইক, বলছে বুদ্ধ তার বলেছে যে তার শিক্ষা হলো একটা ভেলার মতো, যা জীবনের ভয়ানক নদী পার হতে, যা ভয়ানক এই জন্য বলেছে কারণ সাফারিংয়ে পরিপূর্ণ আছে, জীবনের ভয়ানক নদী পার হতে সাহায্য করে। যখন একজন এই নদী পার হয়ে যায় তখন তার আর ভেলার দরকার থাকে না। মানে অন্য কথায় বুদ্ধ বলেছে যে কাউকে কোনো কিছু ধরে রাখার কোনো শিক্ষা, এমনকি বুদ্ধের শিক্ষাও জড়িয়ে ধরে রাখার কোনো দরকার নাই। বলছে এই শিক্ষাগুলো শুধু একটা উপায়, এই উপায়ের মাধ্যমে যাতে জীবন আমরা ভালোভাবে সফলভাবে পার করতে পারি। এটা কোনো ডগমা না। ডগমা মানে কি? ডগমা মানে এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে চাঁদের দিকে তুমি আঙুল করে আছো, মানে এই আঙুল চাঁদের জন্য, এই মেনে নেওয়াটাকেই ডগমা বলেছে। বুদ্ধের টিচিং কী কী আছে? বুদ্ধের টিচিং কন্টেন্ট 3 ইম্পর্টেন্ট পিলার, 3টা ত্রিরত্ন বলা হয়। বুদ্ধ যে ফাউন্ডার বা টিচার, ধর্ম মানে টিচিং, আর সংঘ। সংঘ হলো যে বুদ্ধের মঙ্ক আর নানদের একটা সংঘ। এই মঙ্ক আর নানের কাজ কি? বলে এরা হলো বুদ্ধের ধর্মের পথপ্রদর্শক। বলছে হোয়াইল স্ট্রাগলিং ফর এনলাইটমেন্ট, বলছে যখন বুদ্ধ তার জ্ঞানের জন্য প্রচুর স্ট্রাগল করছিল, বুদ্ধ খুঁজে পেয়েছিল বা ডিসকভার করেছিল 4টা নোবেল ট্রুথ। কী কী? মহান সত্য, আর একে আর্য সত্য বা মহান সত্য বলা হয়। এই ছবিতেও দেওয়া আছে 4টা মহান সত্য। বলছে সাফারিং, ট্রুথ অফ, সবটাতে ট্রুথ অফ লেখা আছে তাই ট্রুথ অফ আর পড়ছি না। বলছে সাফারিং মানে দুঃখ, মানে ইহা জগৎ দুঃখময়, আমরা যে বাংলায় পড়েছি। বলছে এ সম্বন্ধে দুঃখ সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে জীবনের সব কিছু, আমাদের জীবনটা সম্পূর্ণভাবে দুঃখে ভরা। তারপরে আছে যে প্রত্যেক দুঃখের একটা কারণ আছে। কারণ এখানে দেওয়া আছে। কারণ কি? ডেজায়ার মানে তৃষ্ণা। এইটা তৃষ্ণা কথাটা 2016 সালে WBCS প্রিলিমসে এসেছিলো, তখন এগুলো বই পড়া। তারপরে কি আছে? প্রত্যেক দুঃখ নির্বাণ সম্ভব, মানে এন্ড সম্ভব। কিভাবে করা যায়? একে নিরোধ বলেছে। এরপরে আছে রাইট পাথ জানতে হবে, শ্রেষ্ঠ পথ জানতে হবে। পথটা কি? এই পথটাই হলো অষ্টাঙ্গিক মার্গ। বলছে মানুষকে বুদ্ধ মানুষকে বলেছে যে স্টাডি করতে, মেডিটেশন করতে, চিন্তা করতে, যাতে তারা অ্যাক্ট ইন আ ওয়েজ দ্যাট ক্যান হেল্প দেম ইন যাতে তারা ফুল আন্ডারস্ট্যান্ডিং করে তুলতে পারে 4 নোবেল ট্রুথ সম্বন্ধে, আর এবং ওই পথে দাঁড়িয়ে থাকতে পারে যেটা তাদেরকে শান্তি এবং সুখের দিকে নিয়ে যাবে। বলছে কিন্তু এই 8 ফোল্ড পাথ আছে, এটা মোর অ্যাবাউট আনলার্নিংয়ের উপরেই বেশি প্রবণতা আছে। বলছে এরপরে বলেছে 8
যে অষ্টাঙ্গিক মার্গ এটা পরস্পর ইন্টারকানেক্টেড। এখানে কী কী মার্গ আছে, অষ্টাঙ্গিক মার্গ এ সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। বলছে রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট থট, the right speech, right action, right livelihood, right effort, right mindfulness and right concentration। এরপর একটার পর একটা আলোচনা। বলছে রাইট ভিশন বা রাইট আন্ডারস্ট্যান্ডিং কি? বলছে রাইট আন্ডারস্ট্যান্ডিং হলো সব কিছুকে ভালোভাবে বোঝা, যে নেচার অফ রিয়েলিটি, পাথ, ট্রান্সফরমেশন, এগুলো বোঝা। এবার রাইট অফ থট কি? থট হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। এরপরে আছে রাইট হোল স্পিচ। রাইট স্পিচ বা হোল স্পিচ কি? বলছে এমনভাবে কথা বলতে হবে যেটা হবে ক্লিয়ার, সত্য এবং মানে অন্যকে উচ্চ মানে আপলিফ্ট করবে, মানে উন্নতি ঘটাবে এবং কারো ক্ষতি করবে না। কিন্তু আমরা তো জানি বর্তমানে আমরা কী টাইপের কথা বলি এবং সমাজে সবাই কীভাবে কথা বলে। আমরা লোকের ভুল খুঁজতেই ব্যস্ত, উন্নতিতে না। এরপরে চলে আসছে রাইট অর ইন্টেগ্রাল অ্যাকশন। বলছে এই কাজের মাধ্যমে আমরা আমাদের নৈতিকতার ফাউন্ডেশন করে। আর এটার 5টা পারসেপশন আছে, 5টা পারসেপ্ট আছে। কি কি আছে এখানে দেওয়া আছে। বলছে ডু নট কমিট ভায়োলেন্স মানে অহিংসা, হিংসা করো না। তারপরে আছে ডু নট কোভেট দ্য প্রপার্টি অফ আদার্স, মানে কাউকে না বলে কোনো জিনিস গ্রহণ করো না, এটাকে অচৌর্য বলে বাংলায়। তারপরে যে ডু নট ইনডালজ ইন কারাপ্ট প্র্যাকটিসেস অর সেন্সুয়াল বিহেভিয়ার, এটাকে বাংলায় অপরিগ্রহ বলে। মানে এখানে তোমাকে কারাপ্ট প্র্যাকটিস থেকে দূরে থাকতে বলেছে আর সেন্সুয়াল বিহেভিয়ার ঠিক করতে বলেছে। সেন্সুয়াল বিহেভিয়ার মানে যাতে বিভিন্ন টাইপ, এমনকি সেক্সুয়াল নেচার ঠিক করতে বলেছে। যেখানে সেলিবেসিয়া আছে, সেলিবেসি মানে হলো একাধিক সঙ্গীর সাথে দেহসঙ্গম। এরপরে আছে ডু নট স্পিক এ লাই মানে অসত্য। এর নম্বরে আছে ডু নট ইউজ ইনটক্সিক্যান্ট মানে মদ বা নেশাজাতক দ্রব্য গ্রহণ করবে না। এখন কথা হলো যে এখানে এটাকে স্পেশাল ক্যাটাগরিতে রাখেনি, দিস পারসেপ্ট ইজ ইন এ স্পেশাল ক্যাটাগরি, এটাকে স্পেশাল ক্যাটাগরিতে রেখেছে কারণ এটা ডাজ নট ইনফার অ্যানি ইন্ট্রিনসিক এভিল। বলছে এর মধ্যে কোনো খারাপ জিনিস নাই, কিন্তু এটা গ্রহণ করলে অন্যটা উপরের যে 4টা আছে তা বিঘ্নিত হবে, তাই এটাকে বারণ করা হয়েছে। কেউ যদি মদ খেয়ে উপরের প্রথাগুলোকে মেনে নিতে পারে তাহলে তাই অ্যালাউ আছে, কিন্তু যেহেতু এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না তাই বারণ করা হয়েছে। তো যারা খাও তারা একটা ছাড় পেয়ে গেলে লিমিটে খেলে। ইন অ্যাডিশন টু দিস বলছে এছাড়া মঙ্ক আর নানের জন্য 3টা অতিরিক্ত বারণ করা হয়েছে। কি বারণ করা হয়েছে? 1 নম্বরে আছে মধ্যদিনের পর মানে দুপুর যখন সূর্য মাথার উপরে থাকবে তারপরে যাতে না খায়। এছাড়া ডান্স, গান, মিউজিক এগুলো থেকে তাকে বিরত থাকতে বলেছে এবং সাজ সরঞ্জাম যে পারফিউম, অর্নামেন্ট এগুলো যাতে ব্যবহার না করে। এছাড়া লাক্সারির বেড মানে এমন একটা হাইফাই বিছানা, এইসব কিছু যাতে হ্যান্ডেল না করে, সোনা চাঁদির ব্যবহার না করে। 4 নম্বর অষ্টাঙ্গিক মার্গ পার হয়ে গেছে ডিটেলে। এবার 5 নম্বর দেখো, বলছে রাইট লাইভলিহুড। রাইট লাইভলিহুড মানে কি? বলছে এটা এথিক্যাল প্রিন্সিপাল কিসের? বলছে কারেক্ট অ্যাকশনের, যে তুমি সঠিক আচরণ যাতে করো, কাউকে শোষণ না করো, নন এক্সপ্লয়টেশনের উপরে আছে। এরপরে আছে রাইট এফোর্ট। রাইট এফোর্ট কী আছে? বলছে এমন এফোর্ট লাগাতে হবে যাতে তোমাকে ক্রিয়েটিভ তৈরি করবে এবং হিলিং মানে শান্ত করবে। এখন ভাবো তোমরা ওই টাইপের কাজ করছো কি না। এরপরে আছে রাইট মাইন্ডফুলনেস। রাইট মাইন্ডফুলনেস কি? বলছে এটা সেলফ বিহেভিয়ার সম্বন্ধে আছে। যাতে বলছে বুদ্ধর একটা ফেমাস কোটেশন দেওয়া আছে এখানে, বলছে তুমি যদি নিজেকে ডিয়ার মনে করো তাহলে তুমি নিজেকে খুব ভালোভাবে ওয়াচ করবে। এরপরে 8 নম্বরে দেওয়া আছে রাইট কনসেন্ট্রেশন আর মেডিটেশন, একে সমাধি বলা হয়েছে। এ সমাধি বলতে কেন বলা হয়েছে? বলছে সমাধি শব্দের অর্থ হলো এনলাইটমেন্ট মানে জ্ঞান। কী আছে এর লিটারারি মানে হলো ফিক্সড। কিসে ফিক্সড হয়ে যাওয়া? ফিক্সড হয়ে যাওয়া একটা ওয়ান পয়েন্ট, একটা পয়েন্টে, মানে কনসেন্ট্রেশন বৃদ্ধি করা। এর বৃহৎ একটা অর্থ আছে যেখানে তুমি হোল বিং ভেরিয়াস লেভেলস অর মুডস অফ কনসিয়াসনেস, বিভিন্ন সমস্ত হোল বিবেক এবং অ্যাওয়ারনেসকে জাগিয়ে তুলবে। বলছে দ্য পাথ টট বাই বুদ্ধা ইজ ওপেন। এটা বলছে এই যে বুদ্ধ যে জ্ঞান দান করছে এটাকে মিডিল পাথ বলা হয়।
মিডিল বা মধ্যম পন্থা কেন বলা হয়? এটা এক্সট্রিমও না আর এক্সট্রিম কঠিনও না আর এক্সট্রিম আরামদায়কও না, উল্টো দাগিয়ে দিলাম। ইট শুড বি, এখানে রাইট শব্দের অর্থ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। বলছে রাইট মানে কি? রাইট মানে প্রপার, হোল, থ্রু, ধরো, ইন্টেগ্রাল, কমপ্লিট। বলছে এটা রাইট বা রং না। বলছে যেমন রাইট অ্যাওয়ারনেসের বিপরীত রং অ্যাওয়ারনেস না, ইনকমপ্লিট অ্যাওয়ারনেস। এরপরে বুদ্ধদেব বলেছে নির্বাণা বা নিবানা। বলছে নির্বাণা বা নিবানা আলটিমেট গোল হলো বুদ্ধর টিচিংয়ের। আর এটা পালি ওয়ার্ড নিবানা। নিবানা নি মানে হলো নেগেটিভ পার্টিকেল, মানে যেটা নেতিবাচক, আর বানা মানে হলো লাস্টিং, মানে ক্ষুধা, তৃষ্ণা বা চাহিদা, আকাঙ্ক্ষা। তাই এটার মাধ্যমে বোঝা যায় যে তোমার আকাঙ্ক্ষা বা তৃষ্ণা থেকে মুক্তি, যার লিটারালি মানে আক্ষরিক অর্থে যদি বলা যায় নন অ্যাটাচমেন্ট, মানে কোনো কিছুতে এমনভাবে যুক্ত হয়ে যাওয়া না যে ওটা হয়ে গেলে আমি শেষ, চাকরি না পেলে আমি সুসাইড, এই টাইপের যাতে না হয়। বলছে ইট ডাজ নট মিন ফিজিক্যাল ডেথ। বলছে এটার মানে ফিজিক্যাল ডেথ না, বলছে এটার মানে হলো ডাইং আউট অর এক্সটিংশন অফ ডিজায়ার, মানে তৃষ্ণার মুক্তি, অ্যাটাচমেন্টের মুক্তি, লোভের মুক্তি, অজ্ঞতার মুক্তি, হিংসার মুক্তি, এমনকি সেন্স অফ ইগোরও মুক্তি। বলছে নিবানা ফর বুদ্ধিস্ট। বলছে বুদ্ধদের কাছে নিবানা মানে একটা কোনো নাইদারে মেয়ার, শুধু কেবলমাত্র নাথিংনেস, মানে না জিনিসটা না, নড়ে, এমনকি বাড়ানো না, বাট হোয়াট ইট ইজ। বলছে কী তাহলে নিবানা? যে নিবানা একটা এমন জিনিস যেটা শব্দ দিয়ে ব্যক্ত করা যায় না। নিবানা হলো আনবর্ন, মানে অজন্ম, আনঅরিজিনেটেড, আনক্রিয়েটেড, আনফর্ম, মানে যা একদম মানুষের বাইরে। তাই জন্য একে ইটারনাল মানে চিরন্তন, ধ্রুব, ডিজাইরেবল মানে শুভ, আর হ্যাপি মানে সুখ, মানে ধ্রুব, শুভ, সুখ বলেছে। বলছে নিবানা হলো ইটারনালাইজড, না সরি নিবানা, বলছে নিবানাতে কোনো কিছু চিরন্তন নাই, সব কিছু বিলুপ্ত সম্ভব, যে দুঃখ কষ্ট ছাড়া কিছুই ধ্বংস হয় না। বলছে ইন এ সুপার মুন্ডেন স্টেট অ্যান্ড দ্য অ্যাটেনমেন্ট Dhamma which is within the reach of all, even in the present life. Buddhism does not state that this ultimate goal can be reached only in a life beyond. বলছে বুদ্ধ ধর্মে কখনো এটা বলা হয় না যে এই সব আলটিমেট গোল মৃত্যুর পরেই অর্জন সম্ভব। এইখানেই মুখ্য প্রধান ডিফারেন্স আছে অন্য ধর্মের সঙ্গে বুদ্ধ ধর্মের। কী ডিফারেন্স আছে? অন্য ধর্মে বলা হয় যে তুমি নিবানা মানে যে স্বর্গ, ঈশ্বরের সঙ্গে যুক্ত বা জান্নাত, যে টাইপের কথা আছে তা সবই মৃত্যুর পরে আছে। কিন্তু বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে ইহ জগতে, মানে এই জগতে থেকেও তুমি নির্বাণা পেতে পারো। বলছে হোয়েন নির্বাণা ইজ রিয়েলাইজড ইন ইজ লাইফ, ইন দিস লাইফ, যখন এই জন্মেই নির্বাণ পাওয়া যায় উইথ দ্য বডি রিমেইনিং, বডি থেকেই, তাকে বলা হয় সোপা দিশা নিবানা ধাতু। মনে থাকবে না। হোয়েন বলছে যখন একটা আরহাট, মানে যে বুদ্ধের আরহাট মানে আগে জানি বুদ্ধের যে বাণী শুনে জ্ঞানী হয়। অ্যাটেন্স বলছে যখন বুদ্ধের কোনো আরহাট পরিনির্বাণা অর্জন করে, আফটার দ্য ডিজলিউশন, যখন ফুল তার বডি পৃথিবী থেকে বিলোপ পেয়ে যায়, উইথাউট কোনো রিমাইন্ডার ছাড়াই, বা কোনো কিছু নাই, ফিজিক্যাল বলে কিছু নাই, সম্পূর্ণভাবে মৃত্যু হয়ে গেল, এটাকে বলে আনু। আগে সোপা, জাস্ট 3টা অক্ষর মনে রাখো। বেঁচে থাকা অবস্থায় হলে সোপা, আর মরে গেলে হবে আনু। বলছে ইট শুড বি নোটেড দ্যাট বুদ্ধিজম এক্সেপ্ট, বলছে এইটা অবশ্যই মনে রাখা উচিত, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বুদ্ধিজম ট্রান্সমাইগ্রেশন মানে পরজন্মে বিশ্বাস করে, ইমপারমানেন্সও বিশ্বাস করে, কিন্তু গড আর আত্মা বা সোল এটাকে রিজেক্ট করেছে। বলছে বুদ্ধের মতে আত্মা হলো একটা কল্পনা, মাইথ। বলছে ইট ইজ ইন দ্য বুদ্ধিস্ট ইউনিভার্স দেয়ার আর মেনি রিয়েলম। বলছে বুদ্ধের মতে এই পৃথিবীতে বা ওয়ার্ল্ডে অনেক রিয়েলম আছে। বলছে ডিফারেন্ট কাইন্ডের জিনিস আছে। এই রিয়েলমকে 10টা ভাগে ভাগ করা যায়। প্রথম সব থেকে উপরে হলো টপে বুদ্ধ, তারপরে আসছে বোধিসত্ত্ব। এই বোধিসত্ত্ব কী, এটা বারবার পরীক্ষায় দেখতে পাবে।
এই বোধিসত্ত্ব বলতে এখানে কী বোঝায়, বলছে একটা এনলাইটেড বিং। আর যে রিয়েল মানে বলে রাখি, রিয়েল মানে হলো ক্ষেত্র। বলছে বোধিসত্ত্ব হলো একটা এনলাইটেড ব্যক্তি, যে মানে এনলাইটেড মানে তো আমরা জানি জ্ঞানী ব্যক্তি, যে বুদ্ধের দিকে মানে নির্দিষ্ট গন্তব্য বুদ্ধ, কিন্তু সে পৃথিবীতে থেকে গেছে, মানে যার ওর মুক্তি হয়ে গেছে তবুও পৃথিবীতে আছে, যাতে মানুষকে শিক্ষিত করতে পারে। ক্লিয়ার? এরপরে কি আছে? এরপরে আছে প্রত্যেক বুদ্ধ, মানে প্রত্যেকের ভিতরে যে বুদ্ধ আছে। তারপরে কি আছে? সার্ভাকা আছে, মানে বুদ্ধের সরাসরি শিষ্য। তারপরে হেভেনলি বিং, তারপরে হিউম্যান বিং, তারপরে অসুর, তারপরে বিস্ট, তারপরে প্রেত, তারপরে ডিপ্রাভেড ম্যান মানে হলো যে যে মানে নরকীয় মানুষ, মানে প্রেতা হলো হাংরি ঘোস্ট। এবার নিজেকে জাজ করে নাও আমরা কোন পর্যায়ে আছি, কে কে কোন পর্যায়ে পড়ছো। বলছে ম্যান ইজ অ্যাট দ্য সেম টাইম, বলছে মানুষকে একদম ক্যাপেবল আছে, সে রিয়েল সেলফিশনেসের মাধ্যমে নরকেও যেতে পারে, বা সত্যিকারের আবেগ দয়াপ্রবণ হয়ে বুদ্ধের সমকক্ষ হতে পারে, বা বুদ্ধের মতো দয়াশীল বা আবেগ কী বলে দয়াশীলও হতে পারে। বুদ্ধিস্ট স্টেটস দ্যাট ম্যান ইজ ক্যারেক্টারিস্টিকলি প্লেসড এন্ড মিড, বলছে বুদ্ধের মতে মানুষ মাঝখানে রয়েছে। হি ক্যান, বলছে সে ধীরে ধীরে বা হঠাৎ করে নিজেকে হীন করে নরকেও যেতে পারে, বা আস্তে আস্তে বা হঠাৎ করে উন্নতি করে সে বুদ্ধের এনলাইটেড স্টেট অফ বুদ্ধের মতো জ্ঞানী হতে পারে। থ্রু ডিসিপ্লিন, কীভাবে? ডিসিপ্লিন মেনে কাল্টিভেশন করে, আর অ্যাওয়াকনিং অফ ফেথ, বিশ্বাসের জাগরণ করে। বলছে দ্য কানেকশন অফ বিটুইন ডিফারেন্ট লাইফস ইজ ক্যারেক্টার, বলছে এই যে বিভিন্ন রিয়েল বা জীবনের মধ্যে যে কানেকশান আছে, এটা কিসের দ্বারা নির্ণীত হয়? এর কর্মার উপরে। তো আমরা বারবার শুনি যে কর্মা। তো কর্মা কি? কর্মা হলো বুদ্ধের মতে, বলছে কর্মা হলো বুদ্ধিস্ট ট্রেডিশনের রেজাল্ট অফ অ্যাকশন, বলছে একটা কর্মের ফল, কিন্তু এই কর্মটা কী টাইপের কর্ম এটা ডিপেন্ড করে ইন্টেনশন, মানে তোমার প্রবৃত্তি কী ছিল কাজ করার। তুমি হয়তো কাউকে গুলি করেছো, তো এবার এখন দেখা হবে গুলি করেছো বলে অপরাধ, বলে মৃত্যু, এর নরক, এটা না। দেখা হবে তুমি অ্যাজ এ সেনা দেশ রক্ষার জন্য গুলি করেছো, না অ্যাজ এ টেরোরিস্ট অন্য দেশকে ক্ষতি করার জন্য গুলি করেছো। ইন্টেনশনটার উপরে বেশি জোর দিয়েছে। Clear? Buddhism entails less feelings on guilt and puts গ্রেট এমফাসিস অন মাইন্ড। বুদ্ধের ক্ষেত্রে বেশিরভাগই মাইন্ডের উপরে জোর দেওয়া হয়েছে। বুদ্ধ স্ট্রেস দ্যাট ইট ইজ মেন্টাল ল্যাঙ্গুয়েজ সাচ এস, বলছে বুদ্ধ জোর দিয়েছে যে এই মানসিক অ্যাঙ্গুইজ, বলছে মানসিক মানে অ্যাঙ্গুইজ মানে কি, ওই নেগেটিভ টাইপের, সাচেস রিমোর্স মানে পশ্চাতাপ, উদ্বেগ, অপরাধবোধ, এইগুলাই হুইচ ইজ টু বি অ্যাভয়েডেড ইন অর্ডার টু কাল্টিভেট, বলছে এইগুলাকে অ্যাভয়েড করতে হবে। রিমোর্সকে, আমার কোনো কিছু হারিয়ে গেছে জীবনে, পশ্চাতাপ করতেই সারা জীবন পার করে দিলাম, বা উদ্বেগ, আমার কী হবে ভবিষ্যতে, কী হবে এই কী হবা, বা অপরাধবোধ, আমার একটা কিছু করে নিয়েছি, অপরাধবোধ, এইগুলো থেকে বেরিয়ে এসে যদি আসতে পারি, তবেই আমাদের মাইন্ড শান্ত ও পিসে ভরে যাবে। বলছে আর এবং পুনর্জন্ম ইজ গভর্ন বাই দ্য কুমুলেটিভ রেজাল্ট অফ, বলছে পুনর্জন্ম নির্ভর করে কিসের উপরে? কর্মার উপরে। এই জন্মে আমরা যা কর্ম করব তার উপরে পুনর্জন্ম হবে কিনা তার নির্ভর করবে। ইট ইজ রেদার ইন্টারেস্টিং টু নোট দ্যাট ইভেন দো বুদ্ধিজম এমফাসাইজ অন নন ভায়োলেন্স, অহিংসা, বলছে এটা খুবই ইন্টারেস্টিং যে বুদ্ধ ধর্মে অহিংসার উপরে জোর দিলেও তারা নিরামিষভোজী হতে বলেনি, তারা এমনকি মঙ্ককেও মাংস খেতে বারণ করেনি। আই থিঙ্ক ভিডিও 38 মিনিটের হয়ে গেল, তাই আমাদের এখানে থেমে যাওয়া উচিত। তবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দিব, অবশ্যই তোমাদের মুখস্থ করার আগেই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আচ্ছা দেখে নিই পরপর পেজ কী আছে। এরপরে একটা রিজন কী আছে, বুদ্ধিস্ট কাউন্সিল কী আছে, ডিফারেন্স স্কুল অফ বুদ্ধিজম আছে, হিনুজান মহাযান, তারপরে মহাবীর জৈনিজম, বেশ বড় চ্যাপ্টার আছে। এই ভিডিওটাতে শেষ করলে এত বড় হবে যে তোমাদের দেখার এনার্জি লস হয়ে যাবে।
ডিরেক্ট স্কুল অফ জাইনিজম, জাইনা কাউন্সিল, এরপরে কিছু প্রশ্ন। তাহলে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমরা লক্ষ্মীকান্তের ভিডিও সিরিজ দেখতে পারো। এটাও হাইলি ডিটেল অ্যানালাইজড উইথাউট কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। তোমরা এখনই দেখতে পারো বা পরের জন্যও সেভ করে রাখতে পারো, বিকজ তোমার সময় থেকে কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। মনে রাখবে, তোমার পরিশ্রমই ঠিক করে দেবে তুমি কে। ততক্ষণের জন্য আসছি।